হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের প্র্যাকটিস সেট 12 আলোচনা করব জিকে এবং জিএস এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, 1916 সালের লখনৌ চুক্তি কার মধ্যে হয়েছিল? 1916 সালের লখনৌ চুক্তি কার মধ্যে হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন এ, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং সর্বভারতীয় মুসলিম লীগের মধ্যে। এস.সি. মজুমদার ছিলেন জাতীয় কংগ্রেসের তৎকালীন সভাপতি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন বালগঙ্গাধর তিলক এবং সর্বভারতীয় মুসলিম লীগের নেতৃত্ব দিয়েছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ। পরের প্রশ্ন হলো, কোলেরু লেক কোন রাজ্যে অবস্থিত? কোলেরু লেক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, অন্ধ্রপ্রদেশে। এটি ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদগুলির মধ্যে একটি এবং কৃষ্ণা ও গোদাবরী বদ্বীপের মাঝে এলুরু জেলায় অবস্থিত। এই হচ্ছে কোলেরু লেক এবং হ্রদটি কৃষ্ণা ও গোদাবরী নদীর জন্য একটি প্রাকৃতিক বন্যা ভারসাম্য রক্ষাকারী জলাধার হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করে। পরের প্রশ্ন হলো, ওয়ার্ল্ড ওজোন ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওজোন ডে কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 16ই সেপ্টেম্বর। 1995 সাল থেকে 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস বা ওয়ার্ল্ড ওজোন ডে পালন করা হয় এবং এই দিনটি ওজোন স্তরের ক্ষয়কারী পদার্থের উপর মন্ট্রিয়ল প্রোটোকল স্বাক্ষরের কথা মনে করিয়ে দেয় এবং মন্ট্রিয়ল প্রোটোকলের লক্ষ্য ছিল ওজোন ক্ষয়কারী পদার্থের ব্যবহার কমিয়ে আনা এবং পৃথিবীর ওজোন স্তরকে রক্ষা করা। ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি হলো প্রধান ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস। পরের প্রশ্ন হলো, চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, ইন্দ্রাবতী। চিত্রকূট জলপ্রপাত বা চিত্রকোট জলপ্রপাত ছত্তিশগড়ের বস্তার জেলার ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত এবং এটি একটি প্রাকৃতিক জলপ্রপাত এবং এর উচ্চতা 29 মিটার। বর্ষার দিনে এই জলপ্রপাতের জল লালচে রঙের হয়ে থাকে এবং ঘোড়ার পায়ের মতো আকৃতি হওয়ার কারণে এই জলপ্রপাতকে ভারতের নায়াগ্রাও বলা হয়। পরের প্রশ্ন হলো, নটিক্যাল মাইল নিচের কোনটির একক? নটিক্যাল মাইল নিচের কোনটির একক? সঠিক উত্তরটি হলো অপশন সি, দূরত্ব। নটিক্যাল মাইল মূলত নৌপথ এবং আকাশপথে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। 1 নটিক্যাল সমান 1.852 কিলোমিটার এবং 1 নটিক্যাল মাইল পৃথিবীর পরিধিভিত্তিক এবং অক্ষাংশের 1 মিনিটের সমান। পরের প্রশ্ন হলো, অজাতশত্রুর পিতার নাম কি? অজাতশত্রুর পিতার নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, বিম্বিসার। অজাতশত্রু ছিলেন হর্ষঙ্ক বংশের একজন শাসক এবং তার পিতা বিম্বিসার ছিলেন মগধ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বিম্বিসার এই রাজবংশের প্রতিষ্ঠা করেন, অর্থাৎ হর্ষাঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা, এবং তার পুত্র অজাতশত্রু তার কাছ থেকে ক্ষমতা দখল করে এবং পরবর্তীকালে মগধ শাসন করেন। পরের প্রশ্ন হলো, কম্পিউটার মাউস কে আবিষ্কার করেন? কম্পিউটার মাউস কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, ডগলাস এঙ্গেলবার্ট। কম্পিউটার মাউস আবিষ্কার করেন ডগলাস এঙ্গেলবার্ট এবং রেনে সোমার। বিভিন্ন ক্ষেত্রে জনক তালিকাগুলো দেখে নাও একবার। কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে এবং আধুনিক কম্পিউটারের জনক অ্যালান টুরিং। ইন্টারনেটের জনক হলেন ভিন্স শার্প এবং সিনেমার জনক হলেন দাদা সাহেব ফালকে। আয়ুর্বেদের জনক হলেন ধন্বন্তরী এবং পর্যায় সারণীর জনক হলেন দিমিত্রি মেন্ডেলিভ। হাইড্রোজেন বোমার জনক হলেন এডওয়ার্ড টেলর এবং নিউক্লিয়ার ফিজিক্সের জনক হলেন আর্নেস্ট রাদারফোর্ড এবং অর্থনীতির জনক হলেন অ্যাডাম স্মিথ এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের জনক হলেন অ্যালেক জন জেফ্রিস এবং ভারতে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের জনক হলেন লালজি সিং। পরের প্রশ্ন হলো, চৌম্বকীয় প্রবাহের একক কি? চৌম্বকীয় প্রবাহের একক কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, ওয়েবার, এবং চৌম্বকীয় প্রবাহের সিজিএস একক হলো ম্যাক্সওয়েল। পরের প্রশ্ন হলো, 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর কাকে পরাজিত করেন? 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর কাকে পরাজিত করেন?
সঠিক উত্তরটি হলো অপশন বি, হেমচন্দ্র বিক্রমাদিত্যকে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে এবং জয়ী হয়েছিলেন মুঘল সম্রাট বাবর এবং পরাজিত হয়েছিলেন দিল্লি সুলতানি বংশের সম্রাট ইব্রাহিম লোদি। পানিপথে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে এবং জয়ী হয়েছিলেন আকবর মুঘল সম্রাট এবং পরাজিত হয়েছিলেন হেমচন্দ্র বিক্রমাদিত্য। পানিপথে তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে এবং জয়ী হয়েছিলেন আহমেদ শাহ আবদালি আফগান বংশের এবং পরাজিত হয়েছিল মারাঠারা। পরের প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? সঠিক উত্তরটি হলো অপশন সি, 51A-তে। ভারতীয় সংবিধানে আর্টিকেল 51A-তে প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্যগুলো নির্দিষ্ট করে এবং এই অনুচ্ছেদটি সংবিধানের পার্ট 4 এর অন্তর্ভুক্ত এবং এটি মোট 11টি মৌলিক কর্তব্যের কথা বলে যা নাগরিকদের নৈতিক দায়িত্ব পালন করতে উৎসাহিত করে। পরের প্রশ্ন হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1600 খ্রিস্টাব্দে। 1600 সালে ভারত এবং পূর্ব এশিয়ার বাণিজ্যের উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। পরের প্রশ্ন হলো, ডক্টর ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত এবং কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ডক্টর ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত এবং কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, ডক্টর ভূপেন হাজারিকা ক্রিকেট স্টেডিয়াম আসামে অবস্থিত এবং এটি 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম নামেও পরিচিত এবং এটি ভারতের 49তম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। পরের প্রশ্ন হলো, বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কিভাবে সংযোগ থাকে? বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার কিভাবে সংযোগ থাকে? সঠিক উত্তরটি হলো অপশন বি, ধারাবাহিকভাবে। ফিউজ একটি নিরাপত্তা ডিভাইস যা সার্কিটে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হলে বা শর্ট সার্কিট হলে নিজে থেকে গলে গিয়ে বর্তনীটি ছিন্ন করে দেয়, যার ফলে অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামগুলি ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পায়। পরের প্রশ্ন হলো, কে মহামল্ল নামে পরিচিত ছিলেন? কে মহামল্ল নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন ছিলেন পল্লব শাসক যিনি 630 থেকে 668 খ্রিস্টাব্দে রাজত্ব করেছিলেন এবং মহামল্ল এর অর্থ হলো গ্রেট রেসলার বা মহান পালোয়ান। পরের প্রশ্ন হলো, ভুর মাটি কোথায় দেখতে পাওয়া যায়? ভুর মাটি কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো অপশন বি, গাঙ্গেয় সমভূমিতে। ভুর মাটি মূলত গাঙ্গেয় সমভূমি নিচু অঞ্চলে বিশেষত উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের বারেন্দ্র ভূমিতে পাওয়া যায়। ভুর মাটি হলো এক প্রকার পলি কাদা মিশ্রিত উর্বর মাটি। এটি সাধারণত নদী দ্বারা আনা পলি জমার মাধ্যমে গঠিত হয় এবং এর গঠন প্রক্রিয়ায় শিলা ক্ষয়, জৈব পদার্থের মিশ্রণ, জলবায়ু এবং জীবজন্তুর কার্যকলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরের প্রশ্ন হলো, কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1911 সালে। রাজা পঞ্চম জর্জ 1911 সালে দিল্লি দরবারে ঘোষণা করেন যে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হবে এবং 1912 সাল থেকে প্রশাসনিক কার্যক্রম দিল্লিতে শুরু হয়। পরের প্রশ্ন হলো, সিজদা এবং পাইবস কে প্রবর্তন করেন? সিজদা এবং পাইবস কে প্রবর্তন করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, গিয়াস-উদ্দিন বলবন। দিল্লি সুলতানাতের শাসক গিয়াস-উদ্দিন বলবন সিজদা অর্থাৎ মাটিতে কপাল স্পর্শ করে মাথা নত করা এবং পাইবস অর্থাৎ রাজার পায়ে চুম্বন করা এই প্রথা চালু করেছিলেন। পরের প্রশ্ন হলো, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
সঠিক উত্তরটি হলো অপশন বি, বল্লাল সেন। কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বাংলায় সেন রাজবংশের রাজা বল্লাল সেন। তিনি 12 শতকে এই প্রথা চালু করেছিলেন ব্রাহ্মণ এবং কায়স্থদের মধ্যে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বংশের বিশুদ্ধতার উপর জোর দেওয়ার জন্য, যার ফলে উচ্চ সামাজিক মর্যাদার নির্বাচিত পরিবারগুলোর মধ্যে বৈবাহিক সম্পর্ক উৎসাহিত হতো। পরের প্রশ্ন হলো, কর্কট ক্রান্তি রেখা ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না? কর্কট ক্রান্তি রেখা ভারতের নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না? সঠিক উত্তরটি হলো অপশন এ, ওড়িশা। কর্কট ক্রান্তি রেখা হলো অক্ষাংশের একটি কাল্পনিক রেখা যা নিরক্ষরেখার প্রায় 23.5 ডিগ্রি উত্তরে অবস্থিত এবং এই কর্কট ক্রান্তির রেখা ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, যার মধ্যে রয়েছে রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। পরের প্রশ্ন হলো, শ্বেত বিপ্লব প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য কোন বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্ব পরিচিত? শ্বেত বিপ্লব প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য কোন বিখ্যাত ভারতীয় ব্যক্তিত্ব পরিচিত? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভার্গিস কুরিয়েন। তিনি ভারতের শ্বেত বিপ্লবের জনক হিসেবেও পরিচিত এবং ভারতের মিল্কম্যান নামেও পরিচিত। তার নেতৃত্বে ভারতে দুধ উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং ভারত একটি দুধ আমদানিকারক দেশ থেকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশে পরিণত হয়। পরের প্রশ্ন হলো, সালার জলবিদ্যুৎ কেন্দ্র নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উপর নির্মিত? সালার জলবিদ্যুৎ কেন্দ্র নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উপর নির্মিত? সঠিক উত্তরটি হলো অপশন ডি, চেনাব। এই প্রকল্পটি চেনাব নদীর উপর নির্মিত এবং জম্মু ও কাশ্মীরের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে একটি এবং এর মোট উৎপাদন ক্ষমতা 690 মেগাওয়াট। এই বিদ্যুৎ প্রকল্প থেকে উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, হিমাচল প্রদেশ, চণ্ডীগড় এবং রাজস্থান রাজ্যগুলি সুবিধা লাভ করে। পরের প্রশ্ন হলো, উইংস অফ ফায়ার বইটির লেখক কে? উইংস অফ ফায়ার বইটির লেখক কে? সঠিক উত্তরটি হলো অপশন বি, এপিজে আব্দুল কালাম। উইংস অফ ফায়ার বইটির লেখক ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মহাকাশ বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালাম এবং অরুণ তিওয়ারি। এই আত্মজীবনীমূলক বইটি 1950-এর দশকের একটি ছোট্ট ছেলে থেকে ভারতের একজন বিশিষ্ট বিজ্ঞানী এবং রাষ্ট্রপতি হওয়ার পথে ডক্টর কালামের যাত্রা, প্রচেষ্টা এবং সাফল্যের একটি অনুপ্রেরণামূলক কাহিনী তুলে ধরে। পরের প্রশ্ন হলো, ডিএনএ সিকোয়েন্সিং প্রক্রিয়া কে আবিষ্কার করেন? ডিএনএ সিকোয়েন্সিং প্রক্রিয়া কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, ফ্রেডেরিক স্যাঙ্গার। 1977 সালে ফ্রেডেরিক স্যাঙ্গার এবং তার সহকর্মীরা ডাইডিঅক্সি নিউক্লিওটাইডের চেন টার্মিনেশন পদ্ধতি চালু করেন, যা পরবর্তীতে স্যাঙ্গার সিকোয়েন্সিং নামেও পরিচিতি লাভ করে। পরের প্রশ্ন হলো, ভাগরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাগরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, শতদ্রু। ভাগরা নাঙ্গাল বাঁধটি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজ্যে অবস্থিত। এটি ভারতের বৃহত্তম বাঁধ, যার উচ্চতা 225 মিটার এবং সমগ্র এশিয়া জুড়ে বৃহত্তম বাঁধগুলির মধ্যে এটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। পরের প্রশ্ন হলো, জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন? জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন? তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে। সঠিক উত্তরটি হলো অপশন বি, রাজনারায়ণ বসু। তিনি দেশাত্মবোধ এবং জাতীয়তাবোধ জাগ্রত করার লক্ষ্যে মেদিনীপুরে এই সভাটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন হলো, ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায়? ভারতীয়রা কত সালে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায়? সঠিক উত্তরটি হলো অপশন বি, 1922 সালে। ভারতে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা 1855 সালে লন্ডনে শুরু হয় এবং 1863 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসেবে এই পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ভারতে আইসিএস পরীক্ষা বা ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সাম চালু হয় 1922 সালে, যখন দিল্লিতে ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়।
পরের প্রশ্ন হলো ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ কোন রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ কোন রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, পশ্চিমবঙ্গে। প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। তিনি দুবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। প্রথমে 1947 থেকে 1948 সালে, পরে 1967 থেকে 1968 সালে। এবং ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি 1948 সাল থেকে 1962 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। পরের প্রশ্ন হলো ভারতের রক্ষাকর্তা বলা হয় কাকে? ভারতের রক্ষাকর্তা বলা হয় কাকে? সঠিক উত্তরটি হলো অপশন সি, স্কন্দগুপ্তকে। স্কন্দগুপ্ত গুপ্ত যুগে বৈদেশিক হুন আক্রমণ থেকে দেশকে রক্ষা করেছিলেন এবং তাদের পরাজিত করেছিলেন। তার এই বীরত্বপূর্ণ কাজের জন্যই তাকে ভারতের ত্রাণকর্তা হিসেবেও অভিহিত করা হয়। পরের প্রশ্ন হলো ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? সঠিক উত্তরটি হলো অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, যিনি 1947 সাল থেকে 1958 সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। পরের প্রশ্ন হলো মিনিকয় দ্বীপ কোন দ্বীপপুঞ্জের অন্তর্গত? মিনিকয় দ্বীপ কোন দ্বীপপুঞ্জের অন্তর্গত? সঠিক উত্তরটি হলো অপশন সি, লাক্ষাদ্বীপ। এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের অংশ। এটি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের সবচেয়ে দক্ষিণের দ্বীপ, যা আরব সাগরে অবস্থিত এবং 9 ডিগ্রি চ্যানেলের কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। পরের প্রশ্ন হলো গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, আসামে। গরম পানি অভয়ারণ্য আসামে অবস্থিত এবং এটি কার্বি আংলং এলাকায় অবস্থিত। গরম পানি অভয়ারণ্য নামকরণ করা হয়েছে কারণ এটি তার উষ্ণ প্রস্রবণ এবং জলপ্রপাতের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন হলো জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, উত্তরাখণ্ডে। এটি ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান, যা 1936 সালে বিপন্ন বাংলার বাঘকে রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এর আসল নাম ছিল হেইলি জাতীয় উদ্যান এবং পরবর্তীতে কিংবদন্তি শিকারী এবং প্রকৃতিবিদ জিম করবেটের নামে এর নামকরণ করেন এবং 1973 সালে ভারতে প্রজেক্ট টাইগার এখানেই প্রথম চালু হয়েছিল। পরের প্রশ্ন হলো তামিলনাড়ু উপকূলে কখন সর্বাধিক বৃষ্টিপাত হয়? তামিলনাড়ু উপকূলে কখন সর্বাধিক বৃষ্টিপাত হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, অক্টোবর এবং নভেম্বর মাসে। তামিলনাড়ু উপকূলে সাধারণত অক্টোবর এবং নভেম্বর মাসে সর্বাধিক বৃষ্টিপাত হয়, যা উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে আসে। এই সময়ে উত্তর পূর্ব দিক থেকে আসা আর্দ্র বাতাস এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়ে তামিলনাড়ুর উপকূলে ভারী বৃষ্টিপাত ঘটায়। পরের প্রশ্ন হলো ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কয়টি? ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কয়টি? সঠিক উত্তরটি হলো অপশন সি, 27টি। এই উপগ্রহগুলোকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 5টি প্রধান উপগ্রহ হলো যেমন টাইটানিয়া, ওবেরন, এরিয়েল, আমব্রিয়েল এবং মিরান্ডা। 13টি অভ্যন্তরীণ উপগ্রহ এবং 9টি অনিয়মিত উপগ্রহ। পরের প্রশ্ন হলো নীলগিরি কোন ধরনের পর্বত? নীলগিরি কোন ধরনের পর্বত? সঠিক উত্তরটি হলো অপশন ডি, স্তূপ পর্বত। নীলগিরি দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকের সংযোগস্থলে অবস্থিত। এই নীলগিরি পর্বত হচ্ছে পশ্চিমঘাট পর্বতশ্রেণীর একটি অংশ এবং দোদাবেতা হলো এর সর্বোচ্চ শৃঙ্গ। এখানে বাস করা উপজাতি সমূহের মধ্যে টোডা, কুরুম্বা, পানিয়া এবং আদিয়া হলো অন্যতম। পরের প্রশ্ন হলো মেন্ডেলিফের পর্যায় সারণীতে উলম্ব স্তম্ভগুলিকে কি বলা হয়? মেন্ডেলিফের পর্যায় সারণীতে উলম্ব স্তম্ভগুলিকে কি বলা হয়?
সঠিক উত্তরটি হলো অপশন বি শ্রেণী। 1869 থেকে 1872 খ্রিস্টাব্দে রাশিয়ার বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ মৌলগুলির পর্যায় সারণী গঠন করেছিলেন। মেন্ডেলিভের পর্যায় সারণীতে উলম্ব স্তম্ভগুলিকে শ্রেণী বা গ্রুপ বলা হয় এবং অনুভূমিক সারিগুলিকে পর্যায় বলা হয়ে থাকে। এবং আধুনিক পর্যায় সারণীতে মোট 18টি গ্রুপ বা শ্রেণী রয়েছে এবং 7টি পর্যায় রয়েছে। পরের প্রশ্ন হলো কাঁসা বা ব্রোঞ্জ কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত ধাতু সংকর? কাঁসা বা ব্রোঞ্জ কোন কোন ধাতুর সমন্বয়ে গঠিত ধাতু সংকর? সঠিক উত্তরটি হলো অপশন সি তামা ও টিন। পরের প্রশ্ন হলো সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ? সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ? সঠিক উত্তরটি হলো অপশন বি পতঙ্গভুক উদ্ভিদ বা মাংসাশী উদ্ভিদ। এই উদ্ভিদের পাতা আঠালো তরল দিয়ে সিক্ত থাকে যা পোকামাকড়কে আকৃষ্ট করে এবং ধরে রাখে। তারপর উদ্ভিদটি সেই পোকামাকড় থেকে পুষ্টি শোষণ করে বেঁচে থাকে। পরের প্রশ্ন হলো মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয়? মানব শরীরের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি অস্থিমজ্জাতে। মানব শরীরে লিম্ফোসাইট কোষ প্রধানত অস্থিমজ্জাতে তৈরি হয় বা বোন ম্যারোতে। তবে কিছু লিম্ফোসাইট পরিপক্কতা বা বিকাশের জন্য থাইমাস এবং অন্যান্য লিম্ফয়েড অঙ্গে স্থানান্তরিত হয়। পরের প্রশ্ন হলো সত্যাগ্রহ আশ্রম 1915 সালে মহাত্মা গান্ধী ড্যাশে প্রতিষ্ঠা করেছিলেন? সত্যাগ্রহ আশ্রম 1915 সালে মহাত্মা গান্ধী ড্যাশে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তরটি হলো অপশন এ গুজরাটের আহমেদাবাদে। মহাত্মা গান্ধী 1915 সালে জানুয়ারি মাসে ভারতে আসেন এবং তিনি গুজরাটের আহমেদাবাদে সত্যাগ্রহ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে সবরমতী নদীর তীরে সেটিকে স্থানান্তরিত করা হয় এবং এটি ভারতীয় রাজনৈতিক পরিস্থিতিতে গান্ধী যুগের সূচনা করে। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন এবং তোমাদের জন্য হোম টাস্ক রইল। প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু কে বলেন? প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু কে বলেন? তোমরা কমেন্টে উত্তরটি দিও। তো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের কোন টপিকের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করো। আবারও দেখা হবে পরের ভিডিওতে।